উদযাপনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো সেদিকেই। রসটা বেরিয়ে যাওয়ার পর যদি আপনি লেবুটা বারবার কচলান, সেই লেবুটা কিন্তু তেতো হয়ে যায়। মাথায় রাখবেন, যদি আমি আপনাদের জিজ্ঞেস করি দু তিনটি ঘটনা যে আমরা কোনটা করিনি, কোন কাজটা করিনি, কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে, ওনাদের বাবা মাও এসছেন। আমি বাবার সাথে কথা বললাম, বাবা বললেন একটু মায়ের সাথেও কথা বলুন। মায়ের সাথেও কথা বললাম এবং তাদের আমি বলেছিলাম যে পুলিশ তদন্ত করবে এবং আমি ওদের ফাঁসি চাই। আমি সেই কথা প্রথম দিন থেকে বলে এসেছি, আজও আমি এটাকে স্টিক করি। এবং আমি বলেছিলাম আমি আপনাদের বাড়ি খুব শীঘ্রই যাব। যেহেতু ওনাদের একটা কাজ ছিল, পারিবারিক কাজ থাকে জানেন মৃত্যুর পর, সেই সময়টা ডিস্টার্ব করাটা ঠিক হতো না। সোমবার রবিবার দিন মনে হয় সম্ভবত কাজটা ছিল, তাই সোমবার দিন আমি তাদের বাড়িতে গিয়েছিলাম। আর ঘটনাটা ঘটেছিল কবে? সম্ভবত শুক্রবার। আমি ওনাদের বাড়ি সোমবার গিয়েছিলাম। ততক্ষণ পর্যন্ত পুলিশ, সেদিন রাতের ঘটনা শুনুন, আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। এবং সারা রাত জেগে তারা সিসিটিভি থেকে শুরু করে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা থেকে শুরু করে, ভিডিও করে রাখা থেকে শুরু করে, তারপরের দিনও ডিএনএ টেস্ট থেকে শুরু করে, স্যাম্পেল কালেকশন থেকে শুরু করে, শুনে রাখুন গত 1 মাসের সিসিটিভি আমি যেটা শুনেছি, পুরো খতিয়ে দেখার জন্য কে আসছে, কে এসেছে, কে না এসেছে, 164 জনকে অ্যাপয়েন্টমেন্ট করেছিল তারা। এবং 12 ঘন্টার মধ্যে আসল যে খুনি তাকে জেরা করে, তার এভিডেন্স পেয়ে তাকে জেরা করে 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং শুধু তাই নয়, আমি রবিবার পর্যন্ত সময় দিয়েছিলাম। একটা ইনভেস্টিগেশন করতে একটু টাইম দিতে হয়। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম ইনভেস্টিগেশন করুন। আমি এমনি লোককে অ্যাকশন নিতে পারি না উইদাউট ইনভেস্টিগেশন, এটা মিনিমাম কার্টিসি। অনেক সিনিয়র ডাক্তারও আছে, অনেক জুনিয়র ডাক্তারও আছে। আমি জুনিয়র ডাক্তারদের যেমন ভালোবাসি, আমি সিনিয়র ডাক্তারদেরও রেসপেক্ট করি। আমি হেলথ ডিপার্টমেন্টকে বলেছিলাম আপনারা একটা তদন্ত করুন, করে দেখুন কার কার নেগলিজেন্স আছে। আমি আপনাদের 48 ঘন্টা টাইম দিলাম। 48 ঘন্টা টাইম দেওয়ার পরে তারা আমাকে যখন জানালো, আমি সবাইকে একধার থেকে ট্রান্সফার করে দিলাম, আমি কাউকে ওখানে রাখিনি। আপনাদের বুঝতে হবে, উইদাউট এভিডেন্স আমি যদি নির্দোষী লোককে অ্যারেস্ট করি, ওই তো দেখতে পাচ্ছেন ধনঞ্জয় ভট্টাচার্যের কেস, যে সাক্ষী দিয়েছিল চট্টোপাধ্যায়, যে সাক্ষী দিয়েছিল, সে এখন বলছে আমি পাপ বোধ করছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি তার বিরুদ্ধে বলো। লোকটা তো চলে গেল, যে দোষী ছিল না। আর যে দোষ করলো তাকে সেদিন বামফ্রন্ট সরকার মদত দিয়েছিলেন। আই এম সরি টু মেনশন দ্য নেম, বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন।
তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু কিছু বলবো। এবার আপনারা বলুন, তার স্ত্রী সেদিন ডরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয়ের ফাঁসি চাই, ফাঁসি হয়ে গেল। কিন্তু কতদিন পরে আপনারা জানতে পাচ্ছেন যে যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসি হয়েছিল, সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল, তাই আমি সেদিনকে উল্টো পাল্টা সাক্ষী দিয়েছিলাম। কাজেই মনে রাখবেন, এটা সায়েন্সের যুগ, মডার্নাইজেশনের যুগ। আপনি একটা দোষী লোককে ফাঁসি দিন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নির্দোষীদের যেন শাস্তি দেওয়া না হয়, এটা মাথায় রাখবেন। একটা হাজারটা দোষী লোককে আপনি ধরুন, ফাঁসির কাঠে চড়িয়ে দিন, আমাদের কেউ ইন্টারফেয়ার করবে না। আমরা হাইকোর্টের রায় মেনে চলব এবং আমাদের পুলিশও হাইকোর্টের রায় মেনে চলে সিবিআইকে যা যা সহযোগিতা করার এই কেসে আমরা পুরোটাই করব, কারণ আমাদের কোনো লেনা দেনা নেই। আমরা চাই এই পাশবিক হত্যার বিরুদ্ধে নিশ্চয়ই তারা দোষী ব্যক্তিকে ফাঁসি দিন। এবং আমরা রোববার পর্যন্ত টাইম নিয়েছিলাম, সেটুকু যারা সহ্য করতে না পেরে, আমি তো সোমবার তাদের বাড়ি গিয়েছিলাম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবিবার আমি বলেছিলাম যদি সবটা তদন্ত শেষ না হয় আমি নিজে সিবিআইকে দিয়ে দেবো। 34 জনকে পুলিশ অলরেডি ডেকে কথা বলেছিল শুনেছি, এবং আরও অনেকে ওদের লিস্টে ছিল, তাদের এই 4-5 দিনের মধ্যে ডেকে কথা বলতো, সেই সুযোগটা তারা পায়নি, তাদের দেওয়া হয়নি। যাক গিয়ে, সব ভালো যার শেষ ভালো। আমরা চাই হাইকোর্ট যখন ডিসিশন নিয়ে সিবিআইকে দিয়েছেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমাকে দিতে হলো না। আমাকে দিতে হতো যদি পুলিশ না করতে পারত। কিন্তু মনে রাখবেন, কলকাতা পুলিশের যে টিমকে আমরা কাজে লাগিয়েছিলাম, তারা ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। তা নাহলে বাংলাদেশের এমপিকে খুন করা হয়েছিল যখন, তারা একদিনের মধ্যে ভাঙড়ের ওই কোথায় ডেড বডিকে টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয়েছিল, তারা এই সত্য উদ্ঘাটিত করতে পারত না। আর আগে আমাদের একটা সিস্টেম ছিল, যখনই বাইরের কেউ ভিআইপি আসতো বা এলআইপি আসতো, সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের এটা শেয়ার করতো ডেটাটা। এখন সেটা শেয়ার করে না, ফলে আমরা জানতে পারি না বিদেশ থেকে প্লেনে কে আসছে আর কে না আসছে। যদি আমরা জানতাম, আমরা আগে থেকেই কেয়ার নিতে পারতাম। আমাদের আফসোস যে আমরা জানি না। মারাও গেছেন বাংলাদেশের এমপি, আর যারা খুন করেছে ধরেছে তারাও কিন্তু বাংলাদেশেরই। সুতরাং এই ঘটনাটা কিন্তু আমাদের পুলিশই ধরেছে। এরকম অনেক কেস, ব্যাঙ্গালোরে ব্লাস্ট হয়েছে, ফয়সালা করেছে কে? বেঙ্গল পুলিশ। তাদের আজকে প্রাইজ দেওয়া হচ্ছে, তাদের আজকে পুরস্কার দেওয়া হচ্ছে। মনে রাখবেন, রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান, কিন্তু কোনো মৃত্যুকে নিয়ে এই ভয়াবহ রাজনীতির খেলা খেলবেন না। আজকে আত্মার প্রতি শান্তি জানান, পরিবারের প্রতি সমবেদনা জানান, যাতে এই সামাজিক ব্যাধি আমরা সবাই মিলে, আজও যদি একটা ঘটনা ঘটে, উত্তরপ্রদেশে ঘটেছে, মধ্যপ্রদেশে ঘটেছে, দিল্লিতে ঘটেছে, রাজস্থানে ঘটেছে, মণিপুরে 100 মহিলাকে নার্স সমেত নেকেডলি প্যারেড করা হয়েছে ধর্ষণ করে। কি ব্যবস্থা নিয়েছিলেন বিজেপি গভর্নমেন্ট? কি করেছিলেন সিপিএম এর বন্ধুরা? আমরা তো টিম পাঠিয়েছিলাম। জিজ্ঞেস করুন, হাতরাসে যে মেয়েটি ধর্ষিতা হয়েছিল, তাকে যখন কোর্টে যাচ্ছিল, তাকে জীবন্ত তার গায়ে অগ্নিসংযোগ করে তাকে হত্যা করা হয়েছিল। কি করছিল উত্তরপ্রদেশের পুলিশ? উনাওতে যখন ঘটনা ঘটেছিল, বিজেপি আপনি সরকারে ছিলেন, আপনার রাজ্য সরকার, কি করেছিলেন আপনারা? আমি কংগ্রেসকেও জিজ্ঞেস করব, আপনাদেরও তো অনেক সরকার অনেক জায়গায় আছে, কোনটার ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছিলেন? আমি সিপিএমকে জিজ্ঞেস করব,
মনে পড়ে বানতলায় ডক্টর অনিতা দেওয়ানের কথা, যাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল। বামফ্রন্ট সরকার আজকে ভুলে গেছেন? সিপিএম দল যারা ফেসবুক আর সোশ্যাল নেটওয়ার্কে টুইটারের মাধ্যমে সস্তার রাজনীতি করবার জন্য আয়নায় নিজের মুখ দেখছেন না, নিজেদের আমলে কি করেছিলেন আজকে অনেকে জানে না এ ঘটনা। আমি জানি, তার কারণ সেদিন আমরা রাস্তায় ছিলাম, আমি বানতলায় ছুটে গিয়েছিলাম, আমি স্পটটায় দেখে এসেছিলাম, আর একটা গাছ পুঁতে এসেছিলাম। আমি ঘটনাটা জানি। 19 জন আনন্দমার্গীকে জীবন্ত বালিগঞ্জ বিজন সেতুর ওপর পুড়িয়ে মেরেছিল কারা? সিপিএম দল। আমি আপনাদের কাছে জানতে চাইছি, জিজ্ঞেস করুন। নন্দীগ্রামে গুলি চালিয়ে 14 জনকে হত্যা এবং 10 জনকে বাসে বেঁধে নিয়ে গঙ্গার জলে, হলদি নদীর জলে ভাসিয়ে দিয়ে কার আমলে হয়েছিল? সিঙ্গুরে তাপসী মালিককে কৃষক কন্যা পুড়িয়ে দিয়ে ধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হয়েছিল। যেখানে লক্ষ্মী পুজো হয়েছিল, যে উনুনে রান্না হয়েছিল, সেই উনুনে কি করছিলেন আপনারা তখন? বর্ণালী দত্ত নার্স কুচবিহারে যখন তাকে হত্যা করলেন নিষ্ঠুরভাবে, কি করছিলেন তখন আপনারা? সোশ্যাল নেটওয়ার্ক তখন ছিল না, তাই অনেকেই জানতে পারেনি, কিন্তু আমি জানি। তার কারণ আমার জীবনের প্রথম দিন থেকে আমি আন্দোলনের সাথে যুক্ত এবং আমি জানি কোনটা সঠিক আন্দোলন আর কোনটা বেঠিক আন্দোলন। এই কথাগুলোর জবাব দেবেন কি? বেহালার মানুষ নিশ্চয়ই বলেননি। বেহালায় জেমস লং সরণি ঢুকতে মাথায় রঘুনন্দন তিওয়ারিকে গুলি করে হত্যা করা হয়েছিল 1 আগস্ট, সম্ভবত 3 আগস্ট বিমলা দে টিচার, তাকে হাওড়াতে গুলি করে হত্যা করা হয়েছিল। আর 3 আগস্ট কুচবিহারে রবীন বিমান হায়দারকে গুলি করে হত্যা করেছিলেন আপনারা। আর 8 আগস্ট বিমলাদাকে হত্যা করেছিলেন আপনারা। সে আহত হয়ে ভর্তি ছিল, তারপরে সে মারা যায়। শান্তিপুরে কত গুলি চালিয়ে কৃষক মেরেছেন, রাজারহাটে কৃষক মেরেছেন কত। সারা বাংলায় ছড়িয়ে আছে আপনাদের নৃশংস হত্যা কাহিনী। কত মানুষের কঙ্কাল পুঁতে দিয়েছেন মাটিতে। একসাথে কেশপুরে কত মানুষকে হত্যা করেছিলেন, কঙ্কাল কাহিনী সব ভুলে গেছি আমরা। আর আজকে আপনারা রাস্তায় নেমেছেন, একটা ঘটনাকে কোথায় দুঃখ জানাবেন, তার শান্তি কামনা করবেন, তার পরিবারকে সমবেদনা জানাবেন, তা না করে সিপিএম বিজেপি আপনারা রাজনীতি করছেন। ভাবছেন বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি। আমি বলি, আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। যার জন্যই আমি ফাঁসির দাবি করেছিলাম এবং আমাদের পুলিশদের দিয়ে অনেক কাজ করিয়েছিলাম। তা সত্ত্বেও হাইকোর্টে গেলেন আপনারা। আপনাদের তো একজনই আছেন যিনি হাইকোর্টে গিয়ে ছাত্রছাত্রীদের কাছে টাকা খেয়ে তাদের চাকরিও নস্যাৎ করে দেন। 26,000 টিচারের চাকরিও হঠাৎ করে বাতিল করে দেয়। ওবিসি রিজার্ভেশনও আপনারাই সমস্ত মামলা করে বাতিল করে দেন। একবারও ভাবলেন না এই লোকগুলো কোথায় যাবে? ছাত্রছাত্রীরা আমাদের বন্ধু নয়। তার মানে কি 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি যাদের খাচ্ছেন তারাও কিন্তু নতুন যৌবন। তখন ভাবনাটা আসে না নতুন করে টিচার রিক্রুটমেন্ট 1 লক্ষ হতে পারে। আপনারা কোর্টে কেস করে করে প্রত্যেকটা আটকান। আর আমি ভেবে পাই না এটা বিচারালয়ের সিস্টেম কি ব্যবস্থা আমি জানি না। আমরা তো জাস্টিস চাই তাদের জন্য, কিন্তু বলুন তো
কেন একজন সিপিএম এর রাজ্যসভার এমপি, তিনি তো পলিটিক্যাল বায়াস লোক, তার কথা মতো তিনি তো পলিটিক্যাল কথা বলবেন, তিনি তো ইম্পার্শিয়াল কথা বলবেন না। এই সব কেসে ইম্পার্শিয়াল লোকের মতামত নেওয়া খুব জরুরি। অনেক লয়ার আছে, সে হয়তো রাজ্যসভার এমপি নয়, সে হয়তো সিপিএম এর নেতা নয় বা বিজেপির নেতা নয়, আর ঘটনা ঘটার আগেই কাকে কাকে অ্যারেস্ট করা হবে সেটা আবার গদ্দার বাবু বলে দিচ্ছেন। তার মানেটা কি? আপনারা কি চান না যে আসল দোষী শাস্তি পাক? আপনারা কি চান না আসল কালপিট ধরা পড়ুক? আপনারা কি মনে করেন যে আমরা ছায়ে মুখ ঢেকে আছি না কাগজে মুখ ঢেকে বসে আছি? আমরা আপনাদের চলাচল লক্ষ্য করছি, আপনাদের বলাবল লক্ষ্য করছি, সোশ্যাল নেটেতে যা পাচ্ছেন যার নামে ইচ্ছে অকথা কুকথা বলছেন, সবটাই মিথ্যে। আমি আপনাদের বলবো 1% যদি ঠিক হয়, 99% অসত্য কথা, কুকথা, অকথা, মিথ্যা, কুৎসা, অপপ্রচারের ঢেউ করছেন। তার কারণ বাংলায় শান্তি থাক এটা আপনারা চান না, বাংলা মা ভালো থাক এটা আপনারা চান না, বাংলার বদনাম করতে চান আপনারা সারা পৃথিবী জুড়ে, তাই আপনারা এই রাজনীতি করছেন। আমরা কিন্তু কোনোদিনও এই রাজনীতিটা করিনি। আমরা আন্দোলন যেটা করবার প্রয়োজন ছিল আমরা করেছি। আন্দোলন করতে করতে আমার মাথায় ব্রেন অপারেশন হয়েছে, মৃত্যুর হাত থেকে বেঁচেছিলাম। হাজরায় কেন আমায় হত্যা করতে গেছিলেন? কার নির্দেশে সেদিনকে লোহার ডান্ডা, লাঠির ডান্ডা পড়েছিল? মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছিলাম। গাড়ির নিচে কেন আমায় অ্যাটাক করেছিলেন? গাড়িটাকে পুরো ভেঙে চুরচুর করে বলুন কেন গুলি চালিয়েছিলেন? সেদিন তো একটি ছেলে এসে হাত তোলায়, তার নাম ছিল সম্ভবত আক্তার। সেদিন সেই ছেলেটা গুলিটা তার হাতে এসে লাগলো আর আমার কপালটা বেঁচে গেল। এটা আমি মনে করি এটা ডেস্টিনি। আমার দুটো হাতও মেরে ভেঙে দিয়েছেন, পাও ভেঙে দিয়েছেন, কোমরও ভেঙে দিয়েছেন। এমনকি বিজেপি, মনে পড়ে নন্দীগ্রামে যখন মিটিং করতে গেছিলাম, আমাকে ওই পা, আমার লিগামেন্টটা টোটাল থেতলে গেছিল প্রায়, তাই নিয়ে আমাকে প্লাস্টার করে আমাকে 1 মাস ইলেকশনে প্রচার করতে হয়েছিল। ভুলে যাবেন না এসব কথা। সাধু হয়ে গেছেন। এনআরসির নামে কত লোককে গুলি করে মেরেছেন, আসামে কত বাঙালির নাম বাদ দিয়েছেন, কত লোককে এনআরসিতে মেরেছেন। দিল্লিতে নদীর জল নালাগুলো লাল হয়ে গিয়েছিল, আজ পর্যন্ত জানতে পেরেছেন কত মানুষ মারা গিয়েছিল? উত্তরপ্রদেশে কত মানুষ মারা গিয়েছিল, মধ্যপ্রদেশে কত মানুষ মারা গিয়েছিল, রাজস্থানে কত মানুষ মারা গিয়েছিল, ত্রিপুরা। আপনারা ক্ষমতায় এসছেন। আমি বিনীত গোয়েল সিপিকে নিয়ে গেছিলাম আমার সাথে। যদি বাবা মার কোনো সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় 1 ঘন্টা ছিলাম। আমি এটাও বলেছিলাম যে দেখুন আমাদের একটা কর্তব্য আছে, মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। একটা কম্পেনসেশন, যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি, এটা আমার বলা আছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে, কিন্তু ওর মা যেটা আমায় বলেছে, আই মাস্ট বি ভেরি ক্লিয়ার যে আগে মেয়ের বিচার হোক তারপরে আপনাকে বলবো। ওনারা এটা বলেছেন আমায়, আমি জাস্ট কোট করছি। এবং তাছাড়াও আমি ওনাদের যখন বললাম, ওনাদের যাদের যাদের প্রতি সন্দেহ হচ্ছে নামগুলো বলুন, কি কি খবর আছে বলুন, আর আমাকে রবিবার পর্যন্ত টাইম দিন। আসল কালপিট তো অ্যারেস্ট হয়েছে, সাথে যদি কেউ থাকে তাকে আমরা ডাকবো এবং আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।
উনি কিছু কথা বলেছিলেন, সঙ্গে সঙ্গে পুলিশ বলেছিল আমরা সবাইকে ডাকবো, এবং জুনিয়র ডাক্তারদের কিছু লোককে তারা অলরেডি ডেকেছিল, তাছাড়াও আরও অনেককে ডেকেছিল। এভিডেন্স তো কলকাতা পুলিশের হাতে ছিল। হ্যাঁ, আমরা ওটা সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছি। আমরা চাইব, যেহেতু আমাদের টার্গেটেড টাইম ছিল রবিবার পর্যন্ত, এই রবিবারের মধ্যে তারা কেস করে তারা ফাঁসি দেবে, এটা আমরা চাই। কারণ মনে রাখবেন, আমি কিন্তু বালুরঘাটের একটা কেসে 3 দিনে চার্জশিট করিয়ে দিয়েছিলাম। আর কামদুনির কেস যারা বলছেন তারা জেনে রাখুন, আমরা দুজনকে ফাঁসির কথা বলেছিলাম, কিন্তু হাইকোর্ট ওদের ফাঁসি মুকুব করে দেয় এবং তাদের যাবজ্জীবন করে দেয়। আমাদের দিক থেকে কোনো ত্রুটি ছিল না, তারা সবাই জেলে আছে এখন। এটা আপনাদের জানবার জন্য বলছি। এবং মনে রাখবেন, কোনো খারাপ ঘটনা সেটা আমার বাড়ি বা আপনার বাড়ি নয়। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 7 দিন। সেরা 10 পাওয়ার